সুপ্রিয় চিকিৎসকবৃন্দ এবং মেডিকেল শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে কমন স্কিন প্রবলেমস পার্ট 3 নিয়ে হাজির হয়েছেন আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অন্যতম জনপ্রিয় একজন মেন্টর ডক্টর মোহাম্মদ আফসার আলী সিদ্দিকী স্যার। স্যারকে আমি সবিনয় নিবেদন করবো যে স্যার আপনি আপনার ক্লাসটা শুরু করতে পারেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমরা আরো দুটো ক্লাস করেছি। একটা হলো অ্যাকনির উপরে, কমন স্কিন প্রবলেম। এরপরে আমাদের ছিল ফাঙ্গাল ডিজিজেস। আজকে আমরা আলোচনা করব মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ। এগুলোর মধ্যে আপনারা জানেন যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আর মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা আমরা পরে, অত আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ফিফথ ইয়ার স্টুডেন্টদের জন্য। কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যেটা আবিষ্কার করেছেন স্যার জেরহার্ড আরমার হ্যানসেন, উনি একজন নরওয়েজিয়ান ডক্টর। ইন 1873 উনি আবিষ্কার করেছেন মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, যেটা যে ডিজিজটা করে সেটার নাম হলো লেপ্রোসি, বাংলায় হলো কুষ্ঠরোগ। আমরা এই লেপ্রোসি সম্পর্কে আলোচনা করব। তো লেপ্রোসি বা কুষ্ঠরোগ, আপনারা সবাই এই নামটা জানেন। কুষ্ঠরোগ তো সবাই জানে, যারা সাধারণ জনগণও জানে কুষ্ঠরোগ। তো লেপ্রোসি আমাদের জানতে হবে এই জন্য যে লেপ্রোসি কেসগুলো এখনো সারা বিশ্বেই আছে কম বেশি, কিন্তু কতগুলো দেশে, বিশেষ করে ইন্ডিয়া, ওরা বাংলাদেশ স্পেশালি বলে নাই, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, এর মধ্যে হলো 80% লেপ্রোসি কেসেস এই তিনটা দেশের মধ্যে, ইন্ডিয়া, ব্রাজিল এবং ইন্দোনেশিয়া। তো বাংলাদেশ, নেপাল, এগুলো তো ইন্ডিয়াতে আছে, মানে কি বাংলাদেশ, নেপাল, ভুটান এসব দেশেও লেপ্রোসি আছে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু একটা প্রোগ্রাম নিয়েছিল যে এলিমিনেশন অফ লেপ্রোসি, মানে লেস দেন ওয়ান কেস থাকবে 10,000 পপুলেশনের মধ্যে। এটা তারা নট ইরাডিকেশন, ইলিমিনেশন, কমানো, ওটা 2000 সালেই তারা অ্যাচিভ করেছে। এখন কেসগুলো, লেপ্রোসি কেস অনেক কম। আগে যেখানে লক্ষ লক্ষ, 2012 সালের একটা রিপোর্টে বলেছে যে প্রায় 7 লাখ, 7.5 লাখ কেস ইন দ্যাট ইয়ার। এরপরে 2002 ছিল 7.5 লাখ কেস, 2012-তে এসে এটা অনেক কমে গেছে, 2 লাখের মতো, 10 লাখ কেস কমে গেছে। কিন্তু এখনো কেসগুলো আছে, লেপ্রোসি এখনো বাংলাদেশে তো আছেই। আমাদের যে কোনো আপনার মেডিকেল কলেজে আউটডোরে গেলে, আর ইভেন উপজেলাগুলোতে আপনাদের লেপ্রোসি আপনি কেস পাবেন। এছাড়া লেপ্রোসি আর টিবি লেপ্রোসির যে ডটস কর্নার, এগুলো তো সব মেডিকেল কলেজেই আছে। দুটা ডিজিজ তারা ট্রিটমেন্ট করে, টিবি এবং লেপ্রোসি। তার মানে কি লেপ্রোসি এখনো আমাদের অনেক কেস আছে, এবং এগুলি এক্সপার্টরা ডিটেকশন করে এবং চিকিৎসা দেয়, এবং যথাযথ চিকিৎসাও আছে। এটা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি একটা ইন্ট্রাসেলুলার অর্গানিজম, যেটা সেলের ভিতরে থাকতেই পছন্দ করে। এর আরেকটা চয়েস হলো কুলার এরিয়াস, যে কুলার ঠান্ডা এলাকাগুলোতে থাকতে পছন্দ করে। তার মধ্যে 1 নম্বর হলো নার্ভের ভিতরে থাকতে পছন্দ করে। স্কিন, অ্যান্টেরিয়র চেম্বার অফ আইয়ের সামনের দিকে, টেস্টিস, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম যেটা, হ্যাঁ, এই লিম্ফ নোডস, এসব জায়গায় থাকতে পছন্দ করে, লিভার, এসব। কিন্তু ওয়ার্ম যেসব এলাকা, যেমন ব্রেইন, জিআইটি, লাংস, তারপর মিডলাইন অফ দ্য বডি, এইসব জায়গায় ওয়ার্ম এরিয়াগুলোতে থাকতে পছন্দ করে না। কুলার এরিয়াগুলো তাদের পছন্দ। কুলার এরিয়া একটা হলো বডির ইম্পর্টেন্ট হলো নার্ভ, এবং এই নার্ভ ইনভলভমেন্ট, ট্রপিজম ফর নার্ভস, দিস ইজ একটা স্পেশাল ফিচার বলতে পারবো আমরা লেপ্রোসিন। কি সেটা হলো স্কিনের পাশাপাশি নার্ভ ইনভলভমেন্ট।
অন্য কোনো ডিজিজে কিন্তু তেমন নার্ভ ইনভলভমেন্ট হয় না। নিউরোপ্যাথি হয়, যেমন ডায়াবেটিসে আমাদের নিউরোপ্যাথি হয়। অন্যান্য ডিজিজেও যেসব ক্রনিক ডিজিজে অনেক সময় নার্ভ ইনভলভমেন্ট হয়, নিউরোপ্যাথি হয়। কিন্তু এখানে অন্যরকম ফিচার, নার্ভ থিকেনিং বা টেন্ডারনেস সঙ্গে, অর্থাৎ এনলার্জমেন্ট অর থিকেনিং অফ নার্ভ সঙ্গে টেন্ডারনেস থাকতে পারে, নাও থাকতে পারে। টেন্ডারনেস থাকে অনেক সময়। এই তাহলে আমাদের কার্ডিনাল ফিচার যদি আমরা লেপ্রোসিতে যাই, তাহলে বলছে যে আমাদের চারটা ফিচার। একটা হলো যে হাইপোপিগমেন্টেড প্যাচ। হাইপো মানে কম, পিগমেন্ট মানে পিগমেন্ট মানে সাদাটে দাগ আর কি। হাইপোপিগমেন্টেড প্যাচ, স্কিনে কোথাও হাইপোপিগমেন্টেড প্যাচ যদি আমরা দেখি, তাহলে আমরা এটাকে মনে করব যে লেপ্রোসি কিনা। নাম্বার 2, অ্যানেস্থেসিয়া অর হাইপোএস্থেসিয়া অফ দ্যাট প্যাচ। সেই জায়গাটাতে সেন্সেশন কম থাকবে, অ্যানেস্থেসিয়া একেবারে পুরোপুরি লস অফ সেন্সেশন, অথবা হাইপোএস্থেসিয়া লেস সেন্সেশন, অন্যান্য জায়গার চেয়ে, আশপাশের জায়গার চেয়ে ওই দাগটাতে আমরা পাবো লেস সেন্সেশন। এটাকে বলে হাইপোএস্থেসিয়া বা অ্যানেস্থেসিয়া। থার্ড হলো এনলার্জমেন্ট বা থিকেনিং অফ নার্ভস অ্যান্ড টেন্ডারনেস, সঙ্গে টেন্ডারনেসও থাকতে পারে। এটা হলো থার্ড ফিচার। ফোর্থ হলো প্রেজেন্ট অফ এফবি, অ্যাসিড ফাস্ট ব্যাসিলি। এটা কিন্তু উইক, যদিও আমরা জানি যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হলো অ্যাসিড ফাস্ট ব্যাসিলি, এটাও অ্যাসিড ফাস্ট ব্যাসিলি, তবে উইক, ওটার মতো অত শক্তিশালী অ্যাসিড ফাস্ট না। প্রেজেন্স অফ মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, যদি আমরা এই দুটা প্রসেস আছে, আমি পরে আসতেছি সেটাতে। এই চারটা জিনিস, একটা হলো যে হাইপোপিগমেন্টেড প্যাচ, নাম্বার 2 anesthesia or hypoesthesia of the patch, number 3 the thickening and tenderness of nerve in the vicinity of the patch। অনেক সময় ওই যেখানে প্যাচটা আছে তার আশপাশের নার্ভটা থাকবে টেন্ডার। কোন নার্ভ থাকবে? সুপারফিশিয়াল নার্ভগুলো, আর প্রেজেন্স অফ অ্যাসিড ফাস্ট ব্যাসিলি। এখন আমরা যদি নার্ভগুলোর কথা প্রথমে বলিনি যে কি নার্ভ। সুপারফিশিয়াল নার্ভগুলো যদি আমরা আপার এক্সট্রিমিটিতে ধরি, যে আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ। লোয়ার এক্সট্রিমিটিতে কম পেরোনিয়াল নার্ভ, পোস্টেরিয়র টিবিয়ালিস। আর এই যে নেকে হলো গ্রেট অরিকুলার নার্ভ, নেক, ঘাড়ের দুপাশে যেটা আর কি। এই আরো ছোটখাটো আরো অনেক নার্ভ আছে, সুরাল নার্ভ, এগুলি। তো মেইন আমাদের হলো এই নার্ভগুলো মনে রাখতে হবে, আলনার, রেডিয়াল, তারপরে মিডিয়ান, কমন পেরোনিয়াল, যে নি জয়েন্টের পাশে যেটা, আর হলো পোস্টেরিয়র টিবিয়াল, অ্যাঙ্কেল জয়েন্টের ওখানে, তারপরে গেট অরিকুলার নেক। এই নার্ভগুলো সাধারণত আমরা পালপেট করি, দেখি যে এগুলো থিকেন্ড হয়েছে কিনা। নার্ভগুলো এগুলো হলো সুপারফিশিয়াল নার্ভ। ভিতরের যে নার্ভগুলো, নার্ভ ট্রাঙ্কগুলো, ওগুলো সাধারণত ডিপে যেগুলো থাকে সেগুলো সাধারণত ইনভলভমেন্ট হয় না। এখন মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি সম্পর্কে আমরা জানলাম যে এটা মোটামুটি একটা ইন্টারসেলুলার অর্গানিজম, এবং এটা অ্যাসিড ফাস্ট ব্যাসিলি, এবং এটা কিন্তু এই ইনভিট্রো গ্রো করা যায় না। এটার জন্য স্পেশাল মাউস ফুড প্যাড বলে, মাউস ফুড প্যাড, এটাতে এরা ডেভেলপ করে। আরেকটা এই কি বলবো প্রাণী বলবো যেটা আমেরিকাতে আছে, সেটা হলো আর্মাডিলো, 9 ব্যান্ডেড আর্মাডিলো। আর্মাডিলো একটা বেজির মতো ছোট প্রাণী, যেটার মধ্যে 9 ব্যান্ড মানে 9টা, এই যে বাঘের যেরকম ডোরা কাটা আছে ওরকম 9টা ডোরা কাটা, এরকম ডোরা থাকে, ছোট ছোট প্রাণী। এগুলো রিজার্ভুয়ার অফ মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। এগুলো তো মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি ডেভেলপ করে। এবং আমরা যে যখন দেখব যে কিভাবে কেসগুলো ছড়াচ্ছে, একগুলো যে আমাদের ডাইরেক্ট কন্টাক্ট টু স্কিন, এক, আরেকটা হলো যে নেজাল সেক্রেশন থেকে, যখন এই যে স্নিজিং হয়, হাঁচি, কাশি, এগুলোর সময় ড্রপলেট ইনফেকশন বলে আর কি। আর জানেন যে আপনারা অন্যান্য অনেক ভাইরাল ইনফেকশন আছে, ড্রপলেট ইনফেকশন, এটাও ড্রপলেট ইনফেকশন, যেটা মানে নেজাল সেক্রেশন থেকে ছড়ায়। তাহলে ডাইরেক্ট কন্টাক্ট, স্কিন টু স্কিন কন্টাক্ট, একটা বাচ্চা আপনি কোলে নিলেন, তো সেটা হয়তো টুডে আর টুমোরো ডেভেলপ করতে পারে।
আরেকটা জিনিস হলো মনে রাখার মতো বিষয় যে আপনি কন্ট্যাক্ট হলো, টিবি কন্ট্যাক্ট হলো, পরে টিউবারকুলোসিস ডেভেলপ করতেছে। কিন্তু হ্যানসেনস ডিজিজ যেটাকে মানে লেপ্রোসি, এটা কিন্তু কোনো কন্ট্যাক্টে গেলে আপনার ম্যাক্সিমাম মানে ফিচার হলো যে এটা ইয়ে হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। এটা মানে আপনার ভালো হয়ে যাবে। স্পন্টেনিয়াস কিউর ম্যাক্সিমাম কেসেস, খুব ফিউ কেসেস, ধরেন 100টার মধ্যে অনলি 5 কেসেস উইল ডেভেলপ লেপ্রোসি ইন দ্য লং রান। তাও এটার সময় লাগবে কত? এই যেটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড 2 to 5 ইয়ার্স। 2 to 5 ইয়ার্স। তার মানে কি? স্লো গ্রোইং, অনেক স্লোলি এটা ডেভেলপ করে। আর 95% যদি এক্সপোজার হয় ব্যাসিলার ঢুকে ভিতরে, কিন্তু এগুলো স্পন্টেনিয়াস কিওর হয়ে যাবে। এটা একটা খুব ভালো ফিচার লেপ্রোসির। অনলি 5% উইল ডেভেলপ। তারপরেও যাদের ইমিউনিটি কম বা কোমরবিডিটি আছে, বিভিন্ন এন্ডেমিক এরিয়াতে সারাক্ষণ মানে এই ইয়েতে যাচ্ছে, কন্ট্যাক্টে যাচ্ছে, এইসব কেসে ডেভেলপ করে। আর লং ইনকিউবেশন পিরিয়ড, যেটা আমরা একটা আলাদা ফিচার, 2 to 5 ইয়ার্স। এত লং ইনকিউবেশন পিরিয়ড খুব কমই আছে। এরপরে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ লেপ্রোসি। এটা বহু আগের দুইজন ডক্টর অর সায়েন্টিস্ট, রিডলি অ্যান্ড জপলিং, ওনারা ক্লাসিফাই করেছে। এটাকে স্পেকট্রাম অফ ডিজিজ বলেছে, লেপ্রোসিকে স্পেকট্রাম অফ ডিজিজ। তো নামগুলো আমরা বলি যে একদিকে হলো দুইটা পোলার, দুইটা আমি যদি এটা স্পেকট্রাম ধরি, এই দুই দিকে দুইটা পোলার, একটা হলো টুবারকুলোইড আর একটা হলো ল্যাপ্রোমেটাস। বাম দিকের যদি স্পেকট্রা, একদম বাম দিকে ধরেন যে টুবারকুলোইড ল্যাপ্রোসি, টিটি বলে টুবারকুলোইড, বা আপনারা শুধু দেখেন যে টুবারকুলোইড ল্যাপ্রোসি। আর একদম ডান প্রান্তে ল্যাপ্রোমেটাস ল্যাপ্রোসি। আচ্ছা, আর মাঝখানে দুইটা, একদম মাঝখানে বর্ডার লাইন, একদম মাঝখানে বর্ডার লাইন, মধ্যখানে বর্ডার লাইন। তো বর্ডার লাইন টুবারকুলোইড বাম দিকে আরেকটা, বর্ডার লাইন ল্যাপ্রোমেটাস ডান দিকে আরেকটা। অর্থাৎ আমাদের যদি ধরি পাঁচটা কি কি? টুবারকুলোইড ল্যাপ্রোসি, বর্ডার লাইন টুবারকুলোইড, বর্ডার লাইন ল্যাপ্রোমেটাস অ্যান্ড ল্যাপ্রোমেটাস। এই পাঁচটা ভ্যারাইটি, বা আমরা বলতে পারি যে 5 রকম ক্লাসিফাই করেছে। এটা হলো কিসের উপরে? বডি ইমিউনিটির উপরে। বডি ইমিউনিটি, তাহলে এটা ইমিউনোলজিক্যাল ক্লাসিফিকেশন, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনও বলা যায়, কারণ এখানে লেশন কয়টা এটাও আছে। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, ইমিউনোলজিক্যাল ক্লাসিফিকেশন, হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন, এই ইত্যাদি, এইভাবে ভাগ করেছে 5টা। তাহলে আমরা একটা একটা করে আমাদেরকে দেখতে হবে। টুবারকুলোইড লেপ্রোসি, যেটাতে লেশন, ওই যে আমরা বলেছি যে হাইপোপিগমেন্টেড প্যাচ, এরকম থাকবে একটা বা দুইটা, বা ম্যাক্সিমাম ফাইভ থাকবে। এবং এগুলোর মধ্যে আমরা যদি ব্যাসিলে দেখি, নাম্বার 1 হলো যে হাইপোপিগমেন্টেড প্যাচ থাকবে, অ্যানেস্থেসিয়া তো থাকবেই এখানে। নাম্বার 3 যে থিকেনিং অফ নার্ভ, এটা আর্লি ইনভলভমেন্ট, নার্ভ থিকেনিংটা টুবারকুলোইডে আর্লি ইনভলভমেন্ট। এবং এফবি, অর্থাৎ এখানে এফবি সাধারণত পাওয়া যাবে না। এই যে টুবারকুলোইড লেপ্রোসি, এটা কিন্তু এখানে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা খুব বেশি। যে যার মধ্যে ডেভেলপ করতেছে এই লেপ্রোসি, তার সেল মিডিয়েটেড ইমিউনিটি খুব শক্তিশালী, যার ফলে এখানে ব্যাসিলি থাকবে খুব কম। ম্যাক্রোফেজ, অনেক যে বডি সিস্টেম আছে, এই ডাব্লিউবিসি, ম্যাক্রোফেজ, হিস্টোসাইট, এগুলো এই মানে এফবি যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে এবং এগুলোকে ধ্বংস করবে, যার ফলে ব্যাসিলি আমরা খুব কম পাবো। এটা টুবারকুলোইড। অনেকে টুবারকুলাস বলে, 5th ইয়ারে ফাইনাল পরীক্ষায় লেখে। 1 নম্বরে কি? টুবারকুলাস না, টুবারকুলোইড, ওআইডি, টুবারকুলোইড, টুবারকুলের মতো, ওআইডি মানে মতন, লাইক। তাহলে এটা ভুল করা যাবে না, টুবারকুলাস বলা যাবে না। কি বলতে হবে? টুবারকুলোইড লেপ্রোসি। তো আমরা 2টা পোল কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ওই 2টাই আসে আমাদের, বাকিগুলো আসবে না। পরীক্ষায় হয় ল্যাপ্রোমেটাস আসবে, আর না হলে টুবারকুলোইড লেপ্রোসি আসবে। আমাদের পরীক্ষার জন্য এই 2টা জানতে হবে, এবং এটার ফিচার গুলো জানলে বাকিগুলো সোজা। যেমন আমরা বললাম যে টুবারকুলোইড লেপ্রোসি, হাউ মাচ লেশনস? আপ টু 5। আর
যদি আমরা এর পরেরটাতে যাই, বর্ডারলাইন টিউবারকুলোসিস আরেকটু বেশি, মোর দ্যান 5। আর লেশনগুলো অত বড় হবে না, ছোট হবে। এরপর বর্ডারলাইনে যদি যাই, আরো বেশি লেশন থাকবে। আর কতগুলা ফিচার আছে, স্যাটেলাইট লেশন, এগুলো আরো ছোটখাটো বিষয়, আমরা অত যাব না। এরপরে আমরা লেপ্রোমেটাস, লেপ্রোসিতে যদি যাই, সেখানে নার্ভ, স্কিন তো থাকবেই, নার্ভ থাকবে, ইন্টারনাল অর্গানস, আই, টেস্টিস, অনেক কিছু ইনভলভমেন্ট আছে। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। তার মানে আমরা যদি লেপ্রোমেটাস, লেপ্রোসি দেখি, সেখানে কিন্তু স্কিন অ্যান্ড নার্ভ ছাড়া, যেমন টিউবারকুলোসিস স্কিন অ্যান্ড নার্ভ, বাস, আর তেমন কিছু নেই। কিন্তু আমরা যত অন্য পোলের দিকে যাব, পোল, পিওএলই পোল, অন্য সাইডের দিকে যাব, যেমন লেপ্রোমেটাস, লেপ্রোসি, যেখানে বডি ইমিউনিটি খুবই কম, সেল মেডিটেড ইমিউনিটি জিরো। এখানে কি বর্ডারলাইন লেপ্রোমেটাস থেকে শুরু করে লেপ্রোমেটাস, ওই দুটা কাছাকাছি, বর্ডারলাইন লেপ্রোমেটাস, লেপ্রোমেটাস দুটাই কাছাকাছি, 19-20, সামান্য আহ, একটু ডিফারেন্স আছে। তো আমরা যদি লেপ্রোমেটাসটা ভালো করে জানি, তাহলে বর্ডারলাইন কিছুই না। তো এখানে অনেক ফিচার, যেহেতু সেল মেডিটেড ইমিউনিটি খুবই, মানে লস্ট অফ দ্য হোস্ট, যার মধ্যে ডেভেলপ করবে, সেখানে সেল মেডিটেড ইমিউনিটি খুবই কম, যার ফলে সেখানে নানা কিছু, যে ইন্টারনাল অর্গান ইনভলভমেন্ট হবে, আই ইনভলভমেন্ট হবে, টেস্টিস ইনভলভমেন্ট হবে, তারপরে আরো অনেক কিছু ফিচার থাকবে। এই কনস্টিটিউশনাল সিমটম থাকতে পারে, পেশেন্টের নাও থাকতে পারে, অনেক কিছু। আমরা এই পাঁচটার মধ্যে আমাদের পোলার দুইটা, মানে দুই পোলে, দুই মেরুতে যে দুইটা, এটা আমাদের ভালো করে জানতে হবে, এবং এটার জন্য ট্রিটমেন্ট এবং ইনভেস্টিগেশন, এটুকু আমাদের ল্যাপ্রোসি জানতে হবে। পরীক্ষায় যে কোনো, ফাইনাল ইয়ারের পরীক্ষায় যে কোনো একটা আসবে, কোনটা, টিউবারকুলোসিস ল্যাপ্রোসি থাকবে, অথবা লেপ্রোমেটাস ল্যাপ্রোসি। লেপ্রোমেটাস ল্যাপ্রোসি হলে ওটা মানে অনেক লিখতে হবে, আর টিউবারকুলোসিস খুব অল্পের মধ্যে। তবে আমাদের সবসময় কার্ডিনাল ফিচারটা মনে রাখলে ওইভাবে এগোতে হবে। কার্ডিনাল ফিচার কি কি? 4টা। আবার বলতেছি যে হাইপোপিগমেন্টেড প্যাচ যে কোনোখানে হইতে পারে। হাইপোপিগমেন্টেড প্যাচটা কোথায় হইতে পারে? ফেসে হইতে পারে, এক্সট্রিমিটিতে হইতে পারে, ট্রাঙ্কে হইতে পারে, যে কোনোখানে হইতে পারে হাইপোপিগমেন্টেড প্যাচ। তাহলে টিউবারকুলোসিস যদি বলি আমরা, তাহলে আপ টু 5 লেশন। তাহলে লেশনটা একটু আমরা ডেসক্রিপশন চাবে, যে ধরেন যে একটা লার্জ যদি একটা থাকে, সিঙ্গেল থাকে, অথবা আপ টু 5 থাকতে পারে। সিঙ্গেলই যদি ধরি, তাহলে এটা যে কোনো বডিতে হইতে পারে, ফেস হইতে পারে, এক্সট্রিমিটি হইতে পারে। আচ্ছা, এর ফিচার হলো প্যাচটা কিন্তু, যে বর্ডারটা একটু রেইজড বর্ডার থাকবে। যেমন আমরা ফাঙ্গাসে বলেছি যে ফাঙ্গাস গুলো রেইজড বর্ডার থাকে, তারপরে ইচিং থাকে, সেন্ট্রাল ক্লিয়ারিং থাকে। এটাও তাই, এটা সেন্ট্রাল স্লোপিং থাকবে, ও রেইজড বর্ডার থাকবে, আর নিচের দিকে সেন্ট্রালি কি স্লোপিং হয়ে আসবে। এটা একটা ফিচার। নাম্বার 2, এখানে থাকবে অ্যানহাইড্রোসিস। এখানে কোনো সোয়েটিং থাকবে না, ইচিং থাকবে না। সোয়েটিং, অ্যানহাইড্রোসিস কেন থাকবে? এখানকার যে নার্ভ গুলো, শুরুতে ঠিক মানে ডার্মাল নার্ভ গুলো, এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। আর এবং এই যে সোয়েট গ্ল্যান্ড গুলো, এগুলো স্কিন অ্যাপেন্ডিক্স যেগুলো, এই সোয়েট গ্ল্যান্ড, সেগুলো কি ডিস্ট্রয় করে ফেলবে কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। এরপরে এই জায়গাটা হবে অ্যানহাইড্রোটিক অথবা ড্রাই থাকবে এবং স্কেলি থাকবে। আচ্ছা, আর এখানে নেক্সট হবে অ্যানেস্থেসিয়া থাকবে। কেন অ্যানেস্থেসিয়া থাকবে? নার্ভ গুলো ডিস্ট্রয় হয়ে যাবে, এখানে ডার্মাল নার্ভ সেগুলো ডিস্ট্রয় হয়ে থাকবে। বাস, এই ফিচার গুলো আমাদের বলতে হবে। এখন এখানে কিন্তু ইচিং খুব একটা থাকবে না। ইচিং থাকবে না মানে থাকবেই না, এই ইচিং এর কোনো প্রশ্নই নেই। তাহলে আমাদের একটা প্যাচ, অ্যানেস্থেটিক প্যাচ বলবো, কারণ আমরাও জানি যে ম্যাকুল হলো আপ টু 1 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটারের বড় হলে প্যাচ। তাহলে অ্যানেস্থেটিক প্যাচ বলবো, যেটা কত বড়, 2 টু 3 4 সেন্টিমিটার লার্জ হইতে পারে, যেহেতু প্যাচ মানে কি আপ মোর দেন 1 সেন্টিমিটার। এরপরে তার সারফেসটা বলবো যে এখানে স্কেল থাকতে পারে, অ্যানহাইড্রোটিক থাকতে পারে, এই, আর লস অফ সেন্সেশন থাকবে। এটা বলার পরে আমরা নিয়ার দ্য ভিসিনিটি অফ দ্যাট ফ্যাক্ট, তাহলে আমরা যদি হাতে থাকে, তাহলে হাতের কি নার্ভ দেখবো? আলনার নার্ভ দেখবো, তারপরে রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, এই নার্ভগুলো থাকবে থিকেনিং অফ নার্ভস, এবং সঙ্গে টেন্ডারনেস। এটা একটা ফিচার, ইম্পর্টেন্ট ফিচার। টিউবারকুলোসিস লেপ্রোসি নার্ভগুলো অনেক লাইক এ ফিঙ্গার, এত মোটা হবে, এবং এগুলি সহজেই আমরা পালপেট করতে পারবো। এট দ্য অ্যাঙ্কেল
দ্য সরি এই যদি আমরা আলনার দেখি তাহলে কিউবিটাল ফসার এখানে আমরা আলনার নাম দেখব। তারপরে রেডিয়াল যে গ্রুপ, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ রিস্টের কাছে, এগুলি আমরা পালপেট করব, দেখব যে এগুলি থিকেন হয়ে গেছে এবং টেন্ডারনেসও আছে। এই এরপরে আমরা যাব, এটা আমরা পরে আসতেছি ইনভেস্টিগেশন। টিউবারকুলোইড লেপ্রোসিতে সাধারণত আমরা কি ব্যাসিলি পাবো না। আচ্ছা, ট্রিটমেন্ট পারপাসে আমরা আবার ক্লাসিফিকেশনে আরেকটা ক্লাসিফিকেশন আছে ট্রিটমেন্ট পারপাসে, পসিব্যাসিলারি অ্যান্ড মাল্টিব্যাসিলারি লেপ্রোসি। পসিব্যাসিলারি, পসি মানে কম, ক্যান্টি কম, পসিব্যাসিলারি কম ব্যাসিলি, আর মাল্টিব্যাসিলারি মানে অনেক। আমরা যদি অ্যাসিড ফার্স্ট ব্যাসিলি দেখি, কিন্তু টিউবারকুলোইড লেপ্রোসিতে আমরা এটা নেগেটিভ পাবো। তার মানে কি, এটা আমরা কোনো ব্যাসিলি পাবো না এখানে। আচ্ছা, তারপরে আমরা যদি বর্ডার লাইনের দিকে যাই, বর্ডার লাইনে আমরা কি দেখব, যে লেশনস মোর দেন 5 এবং স্মলার লেশনস কাউন্টেবল, এবং বর্ডার লাইনে থাকবে অ্যাসিমেট্রিক, দুই দিকে সমান থাকবে না, আর নার্ভ থিকেনিং থাকবে, অ্যানেস্থেসিয়া থাকবে, এগুলি সব অন্য ফিচার্স থাকবে, শুধু লেশন গুলো বেশি থাকবে। আর আমরা ফিচার কি পাবো, এফবি আমরা পজিটিভ পাবো। আচ্ছা, এখানে বলিনি যে আমরা এফবি কিভাবে দেখব। একটা ইম্পর্টেন্ট জিনিস হলো স্লিট স্কিন স্মিয়ার। স্লিট মানে কাটা, স্লিট মানে কি কাটা, স্কিন স্মিয়ার, স্কিন কেটে স্মার নেওয়া। সেটা আমরা কোত্থেকে নেয়, এক হলো যে ওই যে কোথায় থাকে লেপ্রোসি ব্যাসিলাই, এটা কুলার এরিয়া। কুলার এরিয়া কোথায়, মেইনলি হলো আমরা যদি ধরি অ্যাক্রাল এরিয়াস, অ্যাক্রাল পার্ট আছে না, অ্যাক্রাল পার্ট, যেমন ইয়ার, তারপরে নোজ, তারপরে চিন, এদিকে হলো এলবো, এদিকে হলো নি জয়েন্ট, বাটক, ফিট, এগুলো হলো অ্যাক্রাল এরিয়া। ইউজুয়ালি সাধারণত কারণ ইয়ার লোব থেকে স্লিট স্মেয়ার নেয়। কিভাবে, স্লিট মানে কি কাটে, ইয়ার লোবটা একটু স্কালপেল দিয়ে একটু চিড়ে দেয়, চিড়ে দিয়ে একটু রস বের হয়, সেখান থেকে রসটা নিয়ে এফবি জন্য স্লাইড তৈরি করে। এই আর এটাতে ফাইট, এগুলি আমাদের অত দরকার নাই, ফাইট ফারাকো স্টেনিং আছে, তারপরে S100 স্টেনিং আছে, এগুলি আমাদের অত দরকার নেই। স্টেনিং করে তারপরে দেখে যে এটা হলো ব্যাসিলি পজিটিভ না নেগেটিভ। তাহলে স্লিট স্কিন স্মিয়ার এটা কোত্থেকে নেয়, সাধারণত ইয়ার লোব থেকে নেয়, তারপরে এলবো থেকে নিতে পারে, নি জয়েন্ট থেকে নিতে পারে। আচ্ছা, নেজাল স্ক্র্যাপিং আগে নিত, কিন্তু এখন নেজাল নাকের মধ্যে যে কত রকমের এফবি আছে, নানা রকমের ওই অন্য মাইক্রোব্যাকটেরিয়া আছে, যেগুলোতে মানে আইডেন্টিফাই করা যায় না। এই জন্য আমরা বলবো যে স্লিট স্কিন ফ্রম ইয়ার লোব, এখান থেকে নেয়। এখন সাধারণত যে ডটস কর্নার গুলো আছে যেখানে সেখানে তারা ওই এস মানে কি, স্লিট স্কিন স্মিয়ার, আমরা লিখে দিই যে অ্যাডভাইস SSS ফর এফবি, এটুকু সংক্ষেপে লিখি SSS ফর এফবি। তার মানে কি, স্লিট স্কিন স্মিয়ার ফর অ্যাসিড ফাস্ট ব্যাসিলি, মানে কি লেপ্টোসি ব্যাসিলি, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। তো এটা আরেকভাবে করা যায়, সেটা হলো স্কিন বায়োপসি। স্কিন বায়োপসি, নার্ভ বায়োপসি, এগুলি করলে, তো স্কিন বায়োপসি করলেও আমরা অ্যাসিড ফাস্ট ব্যাসিলি পাবো, এটা একটা। আরেকটা জিনিস হলো গ্রানুলোমা পাওয়া যাবে, যে আমরা বায়োপসি করি। ইনভেস্টিগেশন আমরা অলরেডি চলে আসতেছি। ইনভেস্টিগেশনের মধ্যে তো আমরা বলেই ফেলাম যে SSS ফর এফবি বা স্লিট স্কিন স্মিয়ার। নাম্বার 2 হলো বায়োপসি করা হয় স্কিন অথবা নার্ভ, সেগুলোতে কিন্তু ব্যাসিলি পাওয়া যেতে পারে যদি মাল্টিব্যাসিলারি থাকে। আর যদি পসিব্যাসিলারি থাকে, পসি মানে কম, তাহলে কম পাবো, ব্যাসিলি হয়তো পাবো না, অথবা পাইলে পাইতেও পারি, কিন্তু মাল্টিব্যাসিলারিতে আমরা ব্যাসিলি পাবো। এরপরে আমরা আরো ইনভেস্টিগেশন মধ্যে সেরোলজিক্যাল টেস্ট আছে, ওগুলো অত ইম্পর্টেন্ট না। PGL1, হ্যাঁ, একটা অ্যান্টিবডি ইউনিক টু মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, এর অ্যান্টিবডি দেখা হয়, সেটা ক্লিনিক্যালি বা মানে আমাদের অত দরকারি জিনিস না। ফেনোলিক গ্লাইকোলিপিড 1, PGL, অ্যান্টিবডি টু ফেনোলিক গ্লাইকোলিপিড 1। ফেনোলিক গ্লাইকোলিপিড 1টা হলো স্পেসিফিক ফর এই অ্যান্টিজেন, মানে এর গায়ে থাকে এই মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, এর এগেইনস্টে যে অ্যান্টিবডি হয়, তাহলে
সেটাকে আমরা বলি পিজিএল অ্যান্টিবডি, PGL-1 অ্যান্টিবডি দেখি। এটা আমরা জানা থাকলেও শুধু আমাদের পরীক্ষার জন্য এগুলি দরকার নেই। পরীক্ষার জন্য আমাদের ইনভেস্টিগেশনে বলতে হবে যে এক হলো যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস কিভাবে? ওই কার্ডিনাল সাইট ওগুলি বলব। হাইপোপিগমেন্টেড প্যাচ, অ্যানেস্থেসিয়া অফ দ্যাট প্যাচ, তারপরে থিকেনিং অফ নার্ভ। এরপরে আমরা আইডেন্টিফিকেশন অফ এমল্যাপ্রি, মাইক্রোভেক্টর এমল্যাপ্রি। আমরা বলব যে স্লিট স্কিন স্মিয়ার নাম্বার 2, বায়োপসি অফ স্কিন। আর নার্ভ সাধারণত করা হয় না। নার্ভ বায়োপসি, স্কিন বায়োপসি করা হয়। তাহলে স্কিন বায়োপসিতে আমরা এফবি তো পাইতেই পারি। ইন এডিশন আমরা এখানে পাবো কি? গ্রানুলোমা পাবো। গ্রানুলোমা, সার্কোইড লাইট গ্রানুলোমা। এই তো এখানে এপিথেলিয়েড সেল থাকবে, তারপরে জায়ান্ট সেল থাকবে। গ্রানুলোমার যে ফিচার গুলো আর কি সেগুলো থাকবে এতে। এই তাহলে আমাদের এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। তাহলে আমরা ইনভেস্টিগেশন আমরা বলে ফেললাম। এখন আমরা টিউবারকুলোইডটা আলোচনা করলাম। বর্ডার লাইন টিউবারকুলোইড মানে কি? তাহলে 5 এর বেশি লেশন, আর বাদ বাকি সব একই। ওই তো হাইপোএস্থেসিয়া অর অ্যানেস্থেসিয়া, তারপরে থিকেনিং অফ নার্ভস। আর এই বি হলো কি? পজিটিভ আসতে পারে। শুধু টিউবারকুলোইডটাতে নেগেটিভ আসতে পারে। আচ্ছা, মাঝখানে আমরা ইনডিটারমিনেন্ট লেপ্রোসি সম্পর্কে দু একটা কথা বলে নিই। ইনডিটারমিনেন্ট এরকম আছে যে আমরা যেরকম জানলাম যে ব্যাসিলিয়া এক্সপোজার হলো 95% উইল cure spontaneously. Only 5% will develop disease up to 2 to 5 years later. 2 থেকে 5 বছর পর লেপ্রোসি হবে। এখন আমাদের ইনডিটারমিনেন্ট একটা লেপ্রোসি আছে। সে একটা প্যাচ ডেভেলপ করলো, সিঙ্গেল প্যাচ একটা কোথাও ডেভেলপ করলো। ইনডিটারমিনেন্ট মানে আমরা বুঝতেই পারতেছি না। ওখানে দেখি যে একটু অ্যানেস্থেসিয়া আছে, একটু হাইপোপিগমেন্টেড আছে। ও 80 বছরটা বছর ধরে এটা। পরে দেখা গেল যে ওটা একসময় ভালো হয়ে গেছে। ওটা কোনো দিকে আর গেল না। না টিউবারকুলোইড না কোথাও গেল না। এটা ইনডিটারমিনেন্ট একটা সিঙ্গেল ছোট প্যাচ যদি আমরা কোনো দেখি অনেকদিন ধরে আছে তাহলে সেটা ইনডিটারমিনেন্ট একটা সিঙ্গেল প্যাচ। পরে কিওর হয়ে গেল ওটা। আর টিউবারকুলোইডটা কিন্তু থেকে যাবে। টিউবারকুলোইড যেটা সিঙ্গেল প্যাচও হইতে পারে, লার্জ প্যাচ সাধারণত। আর ওটা আপ টু 5 প্যাচ থাকতে পারে, সেটা থেকে যাবে। আচ্ছা, আরেকটা হলো যে এই যে দুই পোলের দুইটা টিউবারকুলোইড এবং লেপ্রোমাটাস লেপ্রোসি, দুটো কিন্তু সাধারণত স্থির থাকে। আর যে বলেন মাঝখানে যেটা কোমরবিডিটি থাকে, প্রেগন্যান্সি ইত্যাদি ক্ষেত্রে আপনার ওটা চলে গেল কি ডান দিকে চলে গেল, অর্থাৎ বর্ডারলাইন লেপ্রোসি উইথ টার্ন টু লেপ্রোমাটাস লেপ্রোসি। ওইদিকে আস্তে আস্তে সে খারাপের দিকে যাবে, ডিজিজ লেপ্রোমাটাস লেপ্রোসি ডেভেলপ করবে। আচ্ছা, অথবা আপনি চিকিৎসা দিলেন, ওটা ভালো হয়ে গেল, তাহলে সে ডানে এই চলে যাবে টিউবারকুলোসিসের দিকে, অর্থাৎ সে স্টেবল থাকবে না, আনস্টেবল। এই যে বর্ডারলাইন লেপ্রোসি, মাঝখানের যেটা বর্ডারলাইন লেপ্রোসি, এটা হয় টিউবারকুলোসিসের দিকে যাবে অথবা লেপ্রোমাটাসের দিকে যাবে। এই এখন আমরা দেখব যে লেপ্রোমাটাস লেপ্রোসির ফিচার কি কি। এখানে লেপ্রোমাটাস লেপ্রোসিতে অনেকগুলো ফিচার আছে এবং এটা টিউবারকুলোসিসের মতো অনেকটা না। যেমন লেশন গুলো হবে নিউমেরাস, আনকাউন্টেবল, আমরা কাউন্ট করতে পারবো না। তো ওই লেপ্রোমাটাস লেপ্রোসি এবং এগুলা সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড থাকবে। কি ধরনের লেশন হবে? ম্যাকুলার, ওখানে দেখছি আমরা প্যাচ, বড় একটা প্যাচ যেটার মধ্যে অ্যানেস্থেসিয়া আছে। কিন্তু লেপ্রোমাটাস লেপ্রোসির যে লেশন গুলা এগুলো ম্যাকুলার, ছোট ছোট থাকবে। দুই দিকে বডির ট্রাঙ্কে হয়তো দুই দিকে আছে, এই এক্সট্রিমিটিতে আছে। বাইলেটারালি সিমেট্রিক্যাল, এগুলি সাধারণত সিমেট্রিক থাকবে। আমাদের বর্ডারলাইন এগুলি থাকবে কি অ্যাসিমেট্রিক। ইভেন বর্ডারলাইন টিউবারকুলোজ যেটা, সেটাও অ্যাসিমেট্রিক থাকবে। কিন্তু লেপ্রোমাটাস যেটা, বর্ডারলাইন লেপ্রোমাটাসও অ্যাসিমেট্রিক থাকবে, আর লেপ্রোমাটাসে এসে সিমেট্রিক্যাল হয়ে যাবে। এখানে লেশন গুলো একদম বাইলেটারাল সিমেট্রিক্যাল থাকবে। আচ্ছা, একটা হলো ম্যাকুলার। ম্যাকুল মানে কি? দাগ, হাইপোপিগমেন্টেড, ছোট সাদাটে দাগ, বডির দুই দিকে সাদাটে অসংখ্য দাগ, নিউমেরাস, নাম্বার 1। নাম্বার 2 হলো ইনফিল্ট্রেশন। লেপ্রোমাটাস লেপ্রোসির জন্য স্কিন ইনফিল্ট্রেশন এটা ইম্পর্টেন্ট। কোথায় ইনফিল্ট্রেশন হবে? ফেস হইতে পারে, ফোরহেড, ফেস, এসব জায়গায়, ইয়ার লোব, অ্যাক্রাল ওই এরিয়া গুলো, নি, তারপরে এলবো জয়েন্ট, ট্রাঙ্ক, এসব জায়গায় ডেভেলপ করবে
ইনফিল্ট্রেশনস নোডুল ডেভেলপ করবে, ছোট ছোট দানার মতো ডেভেলপ করবে। আগে দেখেছি আমরা যে টিউবারকুলোসিসে একটা প্যাচ, ওটা আবার মাঝখানে স্লোপিং হয়ে যাচ্ছে, অ্যানেস্থেসিয়া আছে, বাস আর কিছু না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ম্যাকুলার লেশন হইতে পারে, নিউমেরাস বাইলেট্রাল সিমেট্রিক্যাল, অথবা ইনফিল্ট্রেশন হইতে পারে। ইনফিল্ট্রেশন গুলো কোথায় হবে? ফেস হইতে পারে, ইয়ারলাবে হইতে পারে। আচ্ছা, আর যদি ইনফিল্ট্রেশন হয় উঁচু উঁচু হয় কপালটা, তারপরে কানের লোবগুলো, তাহলে এটাকে কি বলে? লিওনিন ফেস ডেভেলপ করে। কি ফেস? লিওনিন ফেস, সিংহের মতো ফেস ডেভেলপ করতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টু, যে এমনই মানে ওয়াক্স লাইক, মোমের মতো মনে হয় যে স্কিনটা মোম দিয়ে একটু পালিশ করা হয়েছে, ভার্নিশ বলে যে ভার্নিশড স্কিন। এটা ওই লিপিড সেক্রেশন হয় অনেক এর থেকে, কি বলে, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, যার ফলে এই স্কিনটা মনে হয় যে ভার্নিশড হয়ে আছে, হ্যাঁ, গ্লেসি ভার্নিশড এরকম একটা। আর হলো লিওনিন ফেস ইনফিল্ট্রেশন। তাহলে এইগুলো আমাদের স্কিন লেশন। আচ্ছা, অ্যানেস্থেসিয়া কি? লেট ফিচার। অ্যানেস্থেসিয়া লেট ফিচার হবে আরো পরে, অনেক পরে, 6 মাস 1 বছর পরে। আর্লি হবে না। যেরকম টিউবারকুলোসিসে আমাদের আর্লি অ্যানেস্থেসিয়া অফ দ্য লেশন, আর্লি নার্ভ থিকেনিং, নার্ভ টেন্ডারনেস। এইখানে ল্যাপ্রোমেটাসে দেখবো যে আমরা নার্ভ থিকেনিং হবে, কিন্তু লেট ফিচার, আর্লি হবে না, অনেক পরে সেগুলো নার্ভগুলো ডেভেলপ করবে। এবং নার্ভগুলো কিন্তু যেমন স্কিনে টিউবারকুলোসিসে আমরা দেখেছি যে প্যাচটা হাতে, ডাইন হাতে, তাহলে ডান হাতের আলাদা নার্ভটা থিকেন হবে, বাম হাতটা ঠিকই থাকবে, থিকেনিং হবে না। অ্যাট দ্য ভিসিনিটি অফ দ্য লেশন, যেখানে লেশন তার পাশের নার্ভ থিকেনিং হবে। কিন্তু লেপ্রোমেটাস লেপ্রোসির বেলায় দুই দিকেই বাইলেটারাল সিমেট্রিক্যাল, আমাদের নার্ভগুলো কি দুই দিকেই পাবো। আরেকটা হলো, আরেকটা ফিচার, যে স্টোকিং অ্যান্ড গ্লোব প্যাটার্ন, মানে কি? হাত এবং পা, হ্যান্ডস অ্যান্ড ফিট, এই যে এই অ্যানেস্থেসিয়া অফ হ্যান্ডস অ্যান্ড ফিট, যেটাকে বলেন স্টোকিং অ্যান্ড গ্লোব প্যাটার্ন অ্যানেস্থেসিয়া হবে। কোথায়? ল্যাপ্রোমেটাস ল্যাপ্রোসিতে। আর্লি লেশন গুলো, মানে আর্লি যে লেশন আমরা পাচ্ছি ম্যাকুলার এবং ইনফিল্ট্রেশন, ওখানে কিন্তু নার্ভ ইনভলভমেন্ট তেমন থাকবে না। আর্লি পরে যদি ডেভেলপ হয় নার্ভ থিকেনিং, তাহলে বাইলেটারাল সিমেট্রিক্যাল হবে। আরেকটা ফিচার আমাদের মনে রাখবো, যে স্টোকিং অ্যান্ড গ্লোব প্যাটার্ন অফ অ্যানেস্থেসিয়া, এটা আমাদের স্পেশাল ফিচার ফর এই ল্যাপ্রোমেটাস ল্যাপ্রোসি। আচ্ছা, গেল আমাদের। এরপরে এফবি, চারটার মধ্যে আমরা পাইলাম হাইপোপিগমেন্টেড ম্যাকুলার, যে থিকেনিং অফ নার্ভস হবে অবশ্যই লেট ফিচার। এরপরে এবি, এবি আমরা অবশ্যই এখানে কি পজিটিভ পাবো। এখানে অল সিস্টেমস, শুধু স্কিন না, স্কিন, নার্ভ, এন্ডোথেলিয়াল রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম থেকে শুরু করে সবখানে আমরা এখানে কি মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি পাবো। কারণ এখানে সেল মিডিয়েটেড ইমিউনিটি ইজ লস্ট, এবং এখানে ব্যাকটেরিয়া অনেক মাল্টিপ্লাই করবে, এবং সবখানে আমরা এই মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি পাবো। তাহলে এ বি কি পজিটিভ হবে। এবং আরেকটা ফিচার, যে যদি আমরা এ বি তে পজিটিভ পাই, মাইক্রোব্যাকটেরিয়া ল্যাপ্রি যদি আমরা পাই স্মিয়ারে, তাহলে কিন্তু এটা মাল্টিব্যাসিলারি, নট পসিব্যাসিলারি। আমরা যদি স্মিয়ার পজিটিভ পাই, অবশ্যই এটা মাল্টিব্যাসিলারি ল্যাপ্রোসি, এটাকে আর পসিব্যাসিলারি বলা যাবে না। তাহলে ল্যাপ্রোমেটাস ল্যাপ্রোসি অলওয়েজ এটা কি মাল্টিব্যাসিলারি, এবং আমরা এ বি পজিটিভ পাবো। এরপরে আরো কিছু ইনভলভমেন্ট এটার সঙ্গে আছে, যেমন নার্ভ থিকেনিং এর জন্য যে নিউরোপ্যাথির ফিচার গুলো, এটা দুই দিকেই হবে। যেমন এই ওয়াস্টিং অফ মাসল, মাসল অফ হ্যান্ডস, তারপরে ওয়াস্টিং অফ ফেসিয়াল মাসল, তারপরে প্যারালাইসিস বা উইকনেস অফ হ্যান্ডস ফিট, এগুলো থাকবে। এছাড়া আমরা পাবো কি এই ম্যালাম পারফরমেন্স পেডিস, আমরা যে অ্যানেস্থেসিয়া, হাত পা অবশ হয়ে যাচ্ছি, তখন হাঁটার পরে কোনো কিছু বিঁধে, তাহলে ওখানে কি আলসার হবে, আলসার ডেভেলপ করবে, পেশেন্ট বুঝতেই পারবে না, যেটাকে বলে ডিপ আলসার। তাহলে এটাকে ম্যালাম পারফরমেন্স পেডিস। পায়ের আলসার, লেগ আলসারের অন্যতম একটা কজ হলো যে লেপ্রোসি একটা, আর ডায়াবেটিস, ডায়াবেটিক ফুটে লেগ আলসার হয়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থেকে। তাহলে অন্যতম একটা লেগ আলসারের কজ হলো যে লেপ্রোসি।
এই ফিচারটা আমাদের মনে রাখতে হবে। লেপ্রোমেটাস লেপ্রোসিতে আই ইনভলভমেন্ট ইজ ভেরি কমন। আই ইনভলভমেন্ট কিভাবে? ক্যারাটাইটিস হবে, এক্সপোজার ক্যারাটাইটিস হবে, তারপরে ওপাসিটি ডেভেলপ করতে পারে, কর্নিয়াল ওপাসিটি ডেভেলপ করতে পারে। শুধু অ্যান্টেরিয়র চেম্বার না, আইরিস ইরিডোসাইক্লাইটিস, আইরিস যদি ইনভলভমেন্ট হয়, তারপরে পার্লস, ওখানে পার্লের মতো এই লেপ্রোমা অর্থাৎ ইনফিল্ট্রেশন, ওখানেও ইনফিল্ট্রেশন ডেভেলপ করে। আইরিডিও সাইক্লাইটিস অর্থাৎ এগুলো ডেভেলপ করে, পেইন হইতে পারে এবং আলটিমেটলি ব্লাইন্ডনেস একটা ফিচার। একটা ফিচার হলো এই ফিচার গুলো আমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় আমাদের যদি লেপ্রোমেটাস লেপ্রোসি আসে, তাহলে আমাদের স্কিন বর্ণনা করতে হবে, নার্ভগুলো সম্পর্কে বলতে হবে এবং এখানে আলাদা অনেক ফিচার আছে, যেমন নার্ভ ইনলেট ফিচার, বাইলেগাল সিলিন্ড্রিক্যাল ইনভলভমেন্ট হবে, স্ট্রোকিং অ্যান্ড গ্লো প্যাটার্ন অ্যানেস্থেসিয়া অফ ফিট অ্যান্ড হ্যান্ডস হবে, এগুলি উল্লেখ করতে হবে। এরপরে আমাদের আই ইনভলভমেন্টের কথা দিতে হবে, যে আইয়ে কি কি হইতে পারে আপ টু ব্লাইন্ডনেস, এই এক্সপোজার ক্যারাটাইটিস এগুলি হবে। তারপরে ওপাসিটি ডেভেলপ করে কর্নিয়াতে, তারপরে এইসব বলে টলে বলতে হবে যে ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। এরপরে আমাদের টেস্টিস, যে কুলার এরিয়া, টেস্টিস বা নাটালে টেস্টিকুলার অ্যাট্রফি হইতে পারে, গিনেকোমাস্টিয়া হইতে পারে, গিনেকোথেলিয়া, এই সোয়েলিং অফ দি নিপল, এসব একটা ফিচার আর কি। এবং যদি টেস্টিকুলার অ্যাট্রফি হয়ে যায় এই লেপ্রোমাটোসিসের কারণে, তাহলে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। আমাদের এটা মেনশন করতে হবে। আর হলো ইনভলভমেন্ট অফ অন্যান্য রেটিকুলার সেলস যেগুলো আছে, অর্থাৎ আমাদের জেনারেলাইজড লিম্ফ্যাডিনোপ্যাথি ডেভেলপ করতে পারে লেপ্রোসিতে। এগুলো আমাদের দুই একটা মেনশন করতে হবে। নেফ্রাইটিস, এটা মেনশন করতে হবে। আচ্ছা, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, হেপাটাইটিস, এগুলো ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস নার্ভ থেকে মনে রাখতে হবে, যে থিকেনিং অফ নার্ভস এবং নার্ভের যে অ্যানেস্থেসিয়া, এর কারণে বোন রিজেপশন হতে পারে। বোন রিজেপশন হলে যে ডিজিটস, টোস, এগুলো বোন রিজেপশন হয়ে এগুলো কিন্তু শর্ট হয়ে যেতে পারে। আরেকটা ফিচার হলো নার্ভ ইনভলভমেন্টের কারণে ক্লো হ্যান্ড, ফুড ড্রপ, এগুলো হতে পারে। ক্লো হ্যান্ড, কন্ট্রাকচার অফ হ্যান্ডস, ডিজিটস, ফিঙ্গার্স, এগুলো ডেভেলপ করতে পারে। ক্লো হ্যান্ড ডেভেলপ করতে পারে, এটা একটা কমপ্লিকেশন। তারপরে ফুড ড্রপ, এগুলো ডেভেলপ করতে পারে নার্ভ ইনভলভমেন্টের কারণে। এগুলো আমাদের কমপ্লিকেশনের মধ্যে মনে রাখতে হবে। আর কমপ্লিকেশন দুটোতেই হতে পারে। টুবারকুলোসিস লেপ্রোসিতে যদি আর্লি নার্ভ ইনভলভমেন্ট হয়, তাহলে নার্ভের যে ফিচার গুলো, নিউরোপ্যাথির ফিচার গুলো, এগুলো আমাদের বলতে হবে, যে এই ক্ল হ্যান্ড, তারপরে লেগ আলসার, সব দুটোতেই টুবারকুলোসিস লেপ্রোসি, লেপ্রোসি দুটোতেই আমাদের করতে হবে। তবে লেপ্রোসিতে আসলো কি আই ইনভলভমেন্ট, টেস্টিকুলার ইনভলভমেন্ট, ইন্টারনাল অর্গান ইনভলভমেন্ট, এগুলি মোর ফিচার আসলো, এগুলি আমাদের ডিটেলস বলতে হবে। ইনভেস্টিগেশন আমরা সব বলেই ফেলেছি, যে হলো কিভাবে ডায়াগনোসিস করব, একটু ক্লিনিক্যাল। যে ইউনিক ফিচার হলো থিকেনিং অফ নার্ভস, অন্য কোনো ডিজিজের নাইরোটপিজম তেমন একটা নাই। আর স্কিন প্যাটার্ন তো আমরা বললাম যে স্কিনে কি হবে, হাইপোপিগমেন্টেড প্যাচ, অ্যানেস্থেসিয়া গেল। আর আমরা এরপরে দেখবো, এটা আগেই বলেছি, স্লিট স্কিন স্মিয়ার ফর এবি, এটা আমরা পজিটিভ পেতে পারি, নাও পেতে পারি। টুবারকুলোসিস লেপ্রোসিতে এটা সাধারণত নেগেটিভ আসবে, কিন্তু লেপ্রোমেটাস লেপ্রোসিতে পজিটিভ আসবে। এই যত আমরা পোলের দিকে রাইট পোলে যাব, অর্থাৎ টুবারকুলোসিস নেগেটিভ, কিন্তু বর্ডারলাইন টুবারকুলোসিস আবার পজিটিভ, বর্ডারলাইনে আবার পজিটিভ পেতে পারি, আর লেপ্রোমেটাস লেপ্রোসিতে তো পজিটিভ পেতে পারি। আচ্ছা, আরেকটা ফিচার আমরা এখানে বলতে হবে আমাদের, যে মেদারোসিস। মেদারোসিস হলো লস অফ আইব্রোস at the outer one third. আউটার ওয়ান থার্ডে যদি আমরা দেখি যে এখানে লস অফ আইব্রোস, এটাকে বলে মেদারোসিস। এটা ইম্পর্টেন্ট একটা ফিচার ফর লেপ্রোমেটাস লেপ্রোসি, এবং এটা হাইপোথাইরয়েডিজমও হয়ে থাকে এই মেদারোসিস। তাহলে MADAROSIS, মেদারোসিস। তো আলটিমেটলি শুধু আইব্রো গুলো পড়ে যায় না, পরে কিন্তু আইল্যাশ গুলোও পড়ে যায়, এবং আলটিমেটলি বডি হেয়ারও লস হয়ে যায়, কিন্তু স্কাল্প হেয়ারটা থেকে যায়। এইটা একটা ফিচার, অ্যালোপেশিয়া।
তাহলে মেডারোসিস একটা ফিচার কোথায়? লেপ্রোমেটাস লেপ্রোসিতে। আচ্ছা, লেপ্রোমেটাস লেপ্রোসি আর বর্ডারলাইন লেপ্রোমেটাস লেপ্রোসি দুইটা কাছাকাছি। আমরা বললাম যে 19-20 লেপ্রোমেটাসে ফুল ব্লোন, আর ওখানে দুই একটা ফিচার হয়তো নেই, যেমন ওখানে হয়তো মেডারোসিস, বর্ডারলাইন লেপ্রোমেটাসের এই দুই একটা মাইনাস করলেই হয়ে গেল, যেমন ক্যারাটাইটিস বা মেডারোসিস, এগুলো হয়তো ডেভেলপ হলো না। তারপরে গ্লোব এন্ড স্টোকিং, স্টোকিং এন্ড গ্লোব প্যাটার্ন অ্যানেস্থেসিয়া হয়তো ডেভেলপ করলো না। এই দুই কয়েকটা ফিচার মাইনাস হবে শুধু এই বর্ডারলাইন ল্যাপ্রোমেটাসে। আমাদের ল্যাপ্রোমেটাসটা জানলে ওটা কয়েকটা দুই একটা জিনিস মাইনাস করলে বর্ডারলাইন ল্যাপ্রোমেটাস হয়ে গেল। আর আমাদের মেইনলি জানতে হবে টুবারকুলোজ আর ল্যাপ্রোমেটাস পরীক্ষা পারপাসে। আর আচ্ছা, তাহলে ইনভেস্টিগেশন গুলো আমাদের এই হলো বায়োপসি, বায়োপসি স্কিন, বায়োপসি অফ নার্ভ। তাহলে এই বি পজিটিভ পাইতে পারি আর গ্রানুলোমা পাবো। এই এখন আমাদের কি কমপ্লিকেশন গুলো মোটামুটি আমরা বলেই ফেলেছি। এখন ট্রিটমেন্ট আসতে হবে। ট্রিটমেন্ট পারপাসে আমরা লেপ্রোসিকে কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে। একটা হলো পসিব্যাসিলারি, একটা হলো মাল্টিব্যাসিলারি। এই পসি শব্দটা না জানার কারণে পরীক্ষায় সব উল্টাপাল্টা লেখে। পসি মানে কম, তাহলে এখানে ট্রিটমেন্ট কম হবে, কম ড্রাগ। আর মাল্টিব্যাসিলারি, মাল্টি মানে অনেক, এখানে পরীক্ষার খাতায় লেখে উল্টা। মাল্টিব্যাসিলারিতে দেয় দুইটা ড্রাগ, পসিতে তিনটা, সেটা আমরা আসতেছি এখন। পসি মানে কম, তাহলে পসিব্যাসিলারি হলো টুবারকুলোইড অথবা ইনডিটারমিনেট। আচ্ছা, এখানে দুটার আগে শুধু ড্যাপসন দিয়ে চিকিৎসা করা হতো লেপ্রোসি, কিন্তু এখন মাল্টি থেরাপি হু ইন্ট্রোডিউস করেছে, মাল্টি ড্রাগ থেরাপি। অনেকগুলো দুই তিনটা ড্রাগ দিলে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপ করে না। কি ড্রাগগুলো? ড্রাগগুলো আমাদের জানতে হবে যে রিফাম্পিসিন, ড্যাপসন অ্যান্ড ক্লোফাজিমিন, এই তিনটা। টুবারকুলোইড লেপ্রোসি অর্থাৎ পসিব্যাসিলারি যেখানে, দুইটা ড্রাগ কি কি? রিফাম্পিসিন 600 মিলিগ্রাম মাসে একবার 600 রিফাম্পিসিন, আর ড্যাপসন হলো আমাদের ওয়ান ট্যাব ডেইলি 100 মিলিগ্রাম ডেইলি ফর 6 মান্থস। তাহলে অসিতে আমরা দেখতেছি যে যেহেতু এখানে বেসিলাই কম, এখানে 6 মান্থস রেজিমেন্ট আমরা দিব। এরকম দুইটা ড্রাগ, একটা হলো রিফাম্পিসিন আর একটা হলো ড্যাপসন। এই রিফাম্পিসিন মাসে একবার, আর ড্যাপসন ডেইলি একটা ফর 6 মান্থস। এইগুলো আমাদের পসিবেসিলাই লেপ্রোসির জন্য। আর বেসিলারি মাল্টিবেসিলারির জন্য আমরা তিনটা ড্রাগ, একটা হলো ওই রিফাম্পিসিন তো থাকলোই, মাসে একবার 600 মিলিগ্রাম, তারপরে হলো ড্যাপসন, আর হলো ক্লোফাজিমিন। এখানে ডিউরেশন ডবল, মানে কি 1 ইয়ার। আগে ছিল 2 বছর, এখন হু করেছে 1 বছর। 1 বছর করাতে আর ওষুধ দিয়ে হয়ে গেছে অনেক সময় রিল্যাপস হচ্ছে। কিন্তু হু যেটা করছে, হু গাইডলাইন আমাদেরকে মানতে হবে। আবার আমেরিকান একটা গাইডলাইন আছে, ওটা আলাদা, ওটা আমাদের দরকার নেই। ওটা পরীক্ষার জন্য আমাদের দরকার নেই, ওটা আমাদের জানার দরকার। আমাদের আমরা হুটা ফলো করি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু গাইডলাইনে পসিব্যাসিলারি, মাল্টিব্যাসিলারি। এখানে মাল্টিব্যাসিলারিতে আমরা তিনটা ড্রাগ দেবো। কিরকম? রিফাম্পিসিন হলো মান্থলি 600 মিলিগ্রাম। আচ্ছা, ড্যাপসন 100 মিলিগ্রাম ডেইলি ফর 1 ইয়ার, আর ক্লোফাজিমিন এটা 50 মিলিগ্রাম পার ডে ফর 1 ইয়ার। তাহলে এখানে সুপারভাইজ ডোজ আছে। সুপারভাইজ ডোজ হলো এই যে আমরা বলে দিই যে ডটস কর্নার, ঠিক জেলা উপজেলা মেডিকেল কলেজে আমাদের টিবি লেপ্রোসির ওষুধ এবং ফ্রি দেওয়া হয়। আপনি যখনই আমরা কেস ডিটেকশন করলাম, ডটস কর্নারে পাঠিয়ে দিলাম। ডটস কর্নার যেটা পেশেন্ট সেখানে পাঠিয়ে দিই, বলে যে আপনি যে কোন উপজেলায় আপনার বাসা? আমার বাসা অমুক উপজেলায়। ঠিক আছে, আপনি ওখানে চলে যান, আমরা চিঠি লিখে দিচ্ছি, বা চিঠি লেখারই দরকার নেই। বলবেন যে আমার এই ল্যাব, এই ফিচার, আপনি টিবি ওষুধ, এই সরি কুষ্ঠের ওষুধ দেন। তো ওখানে টিবি এবং লেপ্রোসি দুইটা রোগের চিকিৎসা দেওয়া হয়। তো ওরা দেখলো যে কোন লেপ্রোসি, পসিব্যাসিলারি না মাল্টিব্যাসিলারি, তার থেকে উপজেলায় তারা ওষুধ দিয়ে দিবে যেখানকার। যদি শহরে থাকে, মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজে ডটস কর্নারে গেলে ওরা ওষুধ দিয়ে দিবে। তাই তিনটা ওষুধ দিতে গেলে সুপারভাইজড ডোজ একটা কথা আছে। এগুলি সুপারভাইজ মানে কি, ওই রিফাম্পিসিনটা যে স্ট্রিপ আছে, তিনটা ওষুধ ইয়েতে খাওয়াই দেয়। রিফাম্পিসিনটা ওরা পানি দিয়ে সঙ্গে সঙ্গে খাওয়াই দেয় স্ট্রিপটা হাতে দেওয়ার আগে। আর 300 মিলিগ্রাম এই ক্লোফাজিমিন ওটা খাওয়াই দেয়। আর বাকি স্ট্রিপটা ধরাই দেয়, সেটা হলো ড্যাপসন
100 মিলিগ্রাম, আর ক্লোফাজিমিন 50 মিলিগ্রাম ডেইলি। 1 মাস খাবে, 1 মাস খেয়ে আবার নিয়ে যাবে, যাও ফ্রি ওষুধ তো, যায় আবার আবার নিয়ে আসবে 1 মাসের। এইভাবে 12 মাস খাবে মাল্টিভ্যাসিলারি। আর পসিভ্যাসিলারি কি 6 মান্থস। তাহলে 6 মান্থসের মধ্যে ওষুধ যখন আনতে গেল, রিভাম্পিসিনটা খাওয়াই দিল, শুধু ড্যাপসনটা হাতে দিয়ে দিল যে আপনি 1 মাস খান, খাই আবার এসে ওষুধ নিয়ে যাবেন। এইভাবে মাল্টিভ্যাসিলারি আর পসিভ্যাসিলারি 2 ভাগে ভাগ করেছে। তাহলে পসি মানে কম, পসিভ্যাসিলারিতে হলো 2টা ড্রাগ, আর মাল্টি মানে অনেক, মাল্টিভ্যাসিলারিতে দিতে হবে 3টা ড্রাগ। এখন এইটা ভুল করলে তো হবে না। পরীক্ষা ফাইনাল ইয়ার 5th ইয়ারের খাতায় লিখতেছে যে পসিভ্যাসিলারিতে 3টা ওষুধ দেয় আর মাল্টিভ্যাসিলারিতে 2টা। এটা তো জাস্ট পসি শব্দটার অর্থ না জানার কারণে এই ভুলটা হচ্ছে। পসি মানে কম, স্ক্যান্টি, কম ডিজিজ মানে কি ওষুধ 2টা, আর মাল্টি অনেক, ওষুধ 3টা। ওখানে ক্লোফাজিমিন অ্যাড করতে হবে। এখন অনেক সময় ভাইবাতে ধরে যে কোনটা ওর ড্রাগের কি সাইড এফেক্ট, 2-1টা বলবেন যে রিফাম্পিসিন কি করে, এটা তো ড্রাগ রিঅ্যাকশন করতে পারে, আর ইউরিনের কালার একটু অরেঞ্জ কালার হয়, আর হেপাটাইটিস করতে পারে। ড্যাপসন মেট হেমোগ্লোবিনেমিয়া করে, মানে এটা হেমোগ্লোবিন লেভেল কমে যেতে পারে, এটা ড্রাগ রিঅ্যাকশন হইতে পারে, অনেকের ড্যাপসন সহ্য হয় না, ইত্যাদি। এটা বলবেন আপনারা। তারপরে ক্লোফাজিমিন, ক্লোফাজিমিন ড্রাগ রিঅ্যাকশন করতে পারে। আরেকটা ক্লোফাজিমিনের ফিচার হলো যে গোটা বডির কালার কি ব্রোঞ্জ কালার হয়ে যায়, মানে কালোচে হয়ে যায় গোটা বডি। 1 বছর ওষুধ যে খাবে, ওষুধ গোটা বডি কালো হয়ে যাবে, কিন্তু এরপরে আবার এই আবার আবার রং ফিরে আসবে, আগের রং, গায়ের আগের রং ফিরে আসবে, ওটা একটু ব্রোঞ্জ কালার করে এই ক্লোফাজিমিন। এই হলো ওষুধের সাইড এফেক্ট। এখন এখানে আরেকটা জিনিস আমাদের না বলে নয়, রিঅ্যাকশনস অফ লেপ্রোসি। রিঅ্যাকশনস, ওষুধ খাচ্ছি, ওষুধ খেতে খেতে রিঅ্যাকশন ডেভেলপ করে, এই তো ইমিউনোলজিক্যাল ফিচার হয়ে যায় যখন অনেক ব্যাসিলাই, যদি উইদিন খাবার মনে করেন যে এই 1 মাসের মধ্যে লেপ্রোমাটাস লেপ্রোসি ব্যাসিলি নীল হয়ে যায়। আর টুবারকুলোজ তো 1 দিন 2 দিনের মাথায় ব্যাসিলি, অল্প ব্যাসিলে এগুলি নীল হয়ে যায়। কিন্তু এই যে অনেক হিউজ কোয়ান্টিটি অফ ব্যাসিলি, এগুলো যে ডেড হয়ে যাচ্ছে, এগুলোর এগেনস্টে বডিতে রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশনস ইন লেপ্রোসি 2 ভাগে ভাগ করছে, টাইপ 1 এন্ড টাইপ 2। টাইপ 1 এন্ড টাইপ 2। টাইপ 1 কে বলছে যে এই ইমিউনোলজিক্যাল মিডিয়েটেড, অর্থাৎ এই সেল মিডিয়েটেড ইমিউনিটি, সেল মিডিয়েটেড, এটা ইনফ্লামেশন হচ্ছে বডিতে। আর ওটা হলো ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড, ওটার নাম হলো এরিথেমা নোডোজাম লেপ্রোসাম। কোথায়? এটা হলো লেপ্রোমাটাস লেপ্রোসিতে। আর এদিকে বর্ডার লাইন এবং অন্যগুলো, বিশেষ করে বর্ডার লাইন লেপ্রোসিতে বা বর্ডার লাইন টুবারকুলোইড, যেটা এদিকে যে রিঅ্যাকশন গুলো হচ্ছে টাইপ 1। টাইপ 1 এ মেইন যে লেশন গুলা, যে স্কিন লেশন গুলো, এগুলো ইনফ্লামেশন হয়, আর আর কোনো কিছু না। আর লেপ্রোমাটাস লেপ্রোসিতে যে এরিথেমা নোডোজাম হয়, সেটাও ওই ইয়ের মতোই, লেপ্রোমাটাস লেপ্রোসির মতোই, সিনড্রোম থাকে, জ্বর থাকে, চিল থাকে, ফিভার থাকে, আর্থাইটিস, আর্থালজিয়া এগুলো থাকতে পারে। তারপরে রিলেশন গুলো একটু টেন্ডার হয়, আর নার্ভ গুলো থিক এন্ড টেন্ডার হয়। তবে টাইপ 1 এ কিন্তু নার্ভ অ্যাবসেস, নার্ভ গুলো ইনভলভমেন্ট হতে পারে, নার্ভ অ্যাবসেস হতে পারে টাইপ 1 এ। অরিজিনাল লেশন গুলো একটু সোয়েলিং থাকবে। এটা আমাদের রিঅ্যাকশন গুলো পোস্ট গ্রাজুয়েশনে লাগে। গ্রাজুয়েশনে টাইপ 1 টাইপ 2 রিঅ্যাকশন গুলো খুব ভালো মতো জানতে হয়। আমাদের আন্ডার গ্রাজুয়েটে এগুলি অতটা রিঅ্যাকশন ইন লেপ্রোসি অত দরকার হয় না। তারপর আপনি জেনে রাখেন যে রিঅ্যাকশন ইন লেপ্রোসি সাধারণত ওষুধ শুরু করার পরে হয়। কতদিন পর? 6 মাস পর, 1 বছর, 2 বছর পর। ওষুধ শুরু করার পর বা ওষুধ খাওয়া শেষ, তখন ডেভেলপ করে এই রিঅ্যাকশনস ইন লেপ্রোসি। তাহলে এটা 2 রকমের হইতে পারে, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 টা হলো ইমিউন কমপ্লেক্স সরি, সেল মিডিয়েটেড ইমিউনিটি, সেল মিডিয়েটেড ইনফ্লামেশন। এখানে স্কিন লেশন গুলো ইনফ্লামেশন হয়ে যায়, এরিথেমাটাস হয়ে যায়, টেন্ডারনেস হয়, আর নার্ভ গুলো থিকেন এন্ড টেন্ডার হয়। আর যেটা লেপ্রোমাটাস লেপ্রোসিতে যে রিঅ্যাকশনটা হয়, সেটা হলো নাম হলো এরিথেমা নোডোজাম লেপ্রোসাম, ইএনএল। এটা হলো নানা রকম নডিউল, এখানে নোডোজাম নডিউল ডেভেলপ করে, অরিজিনাল স্কিন লেশন গুলোতে ইনফ্লামেশন হয়, নার্ভ গুলো থিকেনিং এবং টেন্ডার হয়। এই রিঅ্যাকশন গুলো এই কন্ট্রোল করতে আমরা কর্টিকোস্টেরয়েড
ইউজ করি, ট্যাবলেট, প্রেডনিজোলন এগুলো ইউজ করি। তারপরে যদি আমাদের ইয়ে থাকে, কনস্টিটিউশনাল ফিচার থাকে, এগুলোতে আমরা অ্যাসপিরিন ইউজ করতে পারি। আর এরিথেমা নোডোসাম ল্যাপ্রোসিম এগুলোর জন্য হলো ক্লোফাজিমিন আছে, থালিডামাইড একটা অপশন, তারপরে ক্লোফাজিমিন, পেন্টক্সিফাইলিন, তারপরে এই যে ম্যাব আছে না, ইনফ্লিক্সিম্যাব, যেটা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইনহিবিটর, যে ম্যাব কতগুলো আছে, ইনফ্লিক্সিম্যাব, ইফালিজুম্যাব, এগুলি ম্যাব থেরাপি, এই বায়োলজিক্যাল এজেন্টস, এগুলি নানা রকম অনেকগুলো ওষুধ আছে। তবে থালিডোমাইড হলো ড্রাগ অফ চয়েস ইন এরিথেমা নোডোসাম ল্যাপ্রোসাম। টাইপ 2 রিঅ্যাকশন কন্ট্রোল করার জন্য থালিডোমাইডটা ইম্পর্টেন্ট। আর টাইপ 1 টার জন্য আমরা শুধু প্রেডনিজোলন দিয়ে ট্রিট করতে পারি। ক্লোফাজিন আদার অপশন, কিন্তু আমরা শুধু প্রেডনিজোলনই দিয়ে থাকি। তাহলে রিঅ্যাকশনস ইন লেপ্রোসি এটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য দরকার, আন্ডারগ্রাজুয়েশনের জন্য অত দরকার নেই। তাহলে এই মোটামুটি আমাদের ফিচার্স কম বেশি এগুলো মনে রাখতে পারলেই হবে লেপ্রোসি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্স হিয়ারিং। এরপরে হয়তো আমরা আরো অন্য কিছু ফিচারে চলে যাব, অন্য কোনো টপিকে চলে যাব। তো লেপ্রোসিটা আমাদের জানতে হবে, কারণ লেপ্রোসি ভেরি ইম্পর্টেন্ট। কারণ লেপ্রোসি পরীক্ষার খাতায় মানে পরীক্ষা থাকেই সাধারণত, থাকবেই, হয় এসিকিউ বলেন, ভাইবা বলেন, কোনো কিছু লেপ্রোসি থাকবেই। আর লেপ্রোসির মধ্যে যেটা বললাম আগে, যে টুবারকুলোইড অথবা লেপ্রোমেটাস, এই দুইটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন, তাহলে অন্য যে স্পেকট্রামের অন্যগুলো খুব সোজা, আর ওগুলো অত আসে না, আসে ল্যাপ্রোমেটাস অথবা টুবারকুলোইড। তো আমাদের এটা পরীক্ষার জন্য জানতে হবে। আর কেস তো আছেই, রোগী তো আছেই, রোগী ডিটেকশন এবং রোগী ডায়াগনোসিসের জন্য আমাদের লেপ্রোসিটা জানতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্স হিয়ারিং।